গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। নাও এখন সকলে কালকের হোমওয়ার্ক গুলো বের করো। টুকি, সবার হোমওয়ার্কের খাতাগুলো তুলে আমাকে দাও তো। কনক, তোমার হোমওয়ার্কের খাতা ফাঁকা কেন? তুমি হোমওয়ার্ক করনি? এই রে, আমি এখন কি বলি, কিছু একটা বানিয়ে বলি। আসলে ম্যাডাম, কালকে আমি হোমওয়ার্ক করার সময় দেখি আমার পেন্সিল শেষ হয়ে গেছে, তাই আর হোমওয়ার্ক করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বসো তুমি। আজকে আমি তোমাদের এক নতুন ছড়া শিখাবো। তোমরা সবাই আমার সাথে বলবে, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। এই রাইমসটা তোমরা সকলে মনোযোগ দিয়ে পড়বে, পরীক্ষায় কিন্তু এই রাইমসটা আসবে। আর টুকি? জি ম্যাডাম, বলুন। গতকাল যে রাইমসটা শিখিয়েছিলাম সেটা বলো তো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. থ্যাংক ইউ টুকি, তুমি রাইমসটা অনেক সুন্দর বলেছো। বসো তুমি। কনক, কাল যে তোমাকে চারের ঘরের নামতা দিয়েছিলাম সেটা কি হয়েছে? এই রে, আমি যে একদম নামতা পড়ে আসিনি ম্যাডাম। আসলে আমার নামতা পড়তে একদম মনে ছিল না। এই নামতাটা খুব কঠিন। কনক, একদম অজুহাত দিবে না। তুমি প্রতিদিনই এমন করো। ঠিক করে পড়া দিতে পারো না? টুকিকে দেখেও তো কিছু শিখতে পারো। ও সব সময় ক্লাসে ফার্স্ট হয়, আর তুমি সব সময় পড়াশোনায় ফাঁকি দাও। এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি যদি এরপর থেকে এমন করো তাহলে কিন্তু আমি গার্ডিয়ানকে কল করব। আমার ভুল হয়েছে ম্যাডাম, আর হবে না। আমি কাল পড়া পড়ে আসবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আজকের মতো পড়া এখানেই শেষ। তোমাদের সকলের ছুটি। যাও, তোমরা বাড়ি চলে যাও। এরপর সব বাচ্চারা স্কুল থেকে যে যার মতো বাড়ি চলে যায়। এই তো আমার ছেলেটা এসে গেছে। তা কনক, আজকে স্কুলে ঠিক মতো পড়া দিতে পেরেছিলি তো? মাকে সত্যি কথা বলা যাবে না, সত্যি বললে মামাকে অনেক বকবে। মা, আজকে আমি সব পড়া ম্যাডামকে দিয়েছি। ম্যাডাম আমার অনেক প্রশংসা করেছে মা, জানো? তাই নাকি? আমার ছেলেটা যে গুড বয় হয়ে গেছে। চল বাবা, ঘরে চল, আমি আজ তোর জন্য খিচুড়ি রান্না করব। সত্যি বললে তো অনেক বকা খেতাম, কিন্তু মিথ্যে বলে আদর পেলাম, তবে তো ভালোই হলো। চলো মা, ঘরে চলো। এরপর তারা ঘরে চলে যায়। এই যা, এখনই লোডশেডিং হতে হলো? এখনো তো অনেক পড়া বাকি। মা, মা, সাইকেলটা চালিয়ে দাও না মা। মনে হচ্ছে আজ হারিকেনের আলোতেই পড়তে হবে। এই তো মা, আমি এসে গেছি। এই যে হারিকেন, নে মা, এবার হারিকেনের আলোতে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। এরপর টুকি হারিকেনের আলোতে পড়তে শুরু করে। টুকি পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। স্কুলের সব থেকে মেধাবী ছাত্রী ছিল টুকি। প্রতিবারের মতো এবারও পরীক্ষায় প্রথম হয়েছে টুকি। টুকির জন্য হাততালি হয়ে যাক। এরপর টুকিকে পুরস্কার হিসেবে একটি বইয়ের সাথে একটি রঙিন মাটির ব্যাংক দেয়া হয়। শোনো টুকি, এই রঙিন মাটির ব্যাংকটাকে তুমি সাধারণ পুরস্কার ভেবো না। তুমি যদি প্রতিদিন এই ব্যাংকে কিছু টাকা সঞ্চয় করো, তবে বিপদে একদিন এই মাটির ব্যাংকই তোমার কাজে আসবে, বুঝেছো? থ্যাংক ইউ ম্যাডাম। কনক, তবে কি তুই আমাকে মিথ্যে বলেছিস? তুই যে আমাকে এসে এসে বলতি তুই নাকি স্কুলে প্রতিদিন পড়া দিয়েছিস, তবে তোর রেজাল্ট এত খারাপ কেন? না মানে আসলে মা, আমি তো প্রতিদিন পড়া দিতাম। চুপ, একদম চুপ। একদম মিথ্যে কথা বলবি না। তুই জানিস না মিথ্যে কথা বলা মহাপাপ। মিথ্যেবাদীকে সৃষ্টিকর্তা পছন্দ করে না। যদি আর কখনো তুই মিথ্যে কথা বলিস, তবে আমি তোকে শাস্তি স্বরূপ বাড়ি থেকে বের করে দিব। আমার ভুল হয়েছে মা, আমি আর কখনো মিথ্যে বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আচ্ছা হয়েছে, আর কান্না করতে হবে না। যাও, এবার পড়তে বসো।
স্কুলে ছুটির ঘন্টা বাজতেই সকল বাচ্চারা স্কুল থেকে চলে যায়। এদিকে টুকিও ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একে এটা তো একটা পেন্সিল বক্স। পেন্সিল বক্সটা খুলে দেখি তো। টুকি বাক্সটা খুলতে দেখে বাক্সের ভেতরে 3টি রঙিন পেন্সিল আর 3টি রঙিন রাবার। কি সুন্দর পেন্সিল রাবার, আমার তো দেখে ভালো লাগছে, কিন্তু এগুলো কার? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মার কাছে কতদিন থেকে এমন পেন্সিল রাবার কিনে যাচ্ছে, কিন্তু মা দিচ্ছিলই না। তবে এখন এগুলো আমার, আমি এগুলো বরং বাড়িতে নিয়ে যাই। এরপর টুকি সেই বাক্সটা নিয়ে বাড়িতে চলে যায়। টুকি, মা আমার এই দুধটুকু খেয়ে নে তো। মা, আমি এখন খাবো না, তুমি দেখছো না আমি আট করছি। এ কি টুকি, এই রঙিন পেন্সিল রাবার এগুলো তুই কোথায় পেলি? আমি তো তোকে কিনে দেইনি। মা, আজ যখন আমি স্কুল থেকে ফিরছিলাম তখন স্কুলের গেটের সামনে আমি এগুলো কুড়িয়ে পেয়েছি। এটা তুই একদম ঠিক করিসনি টুকি, এগুলো নিশ্চয়ই স্কুলের কোনো বাচ্চার হবে, হয়তো স্কুল থেকে যাবার সময় পড়ে গেছে। তুই কালকে স্কুলে গিয়ে তোর স্কুলের ম্যাডামকে এসব ফেরত দিবি, বুঝলি? কিন্তু মা, এগুলো তো অনেক সুন্দর, আমি নিজের কাছে রেখে দেই না মা। একদম নয় টুকি, এগুলো তো তোর নয়, আর কখনোই অন্যের জিনিসে লোভ করতে নেই, সব সময় সৎ থাকতে হয়। তুই কালকে এসব ম্যাডামকে দিয়ে দিবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর পরের দিন হতেই টুকি ম্যাডামের কক্ষে গিয়ে রঙিন পেন্সিল রাবারের বাক্সটা ফেরত দিয়ে দেয়। তারপর ম্যাডাম স্কুলের পিয়নকে দিয়ে স্কুলের সব ক্লাসে পেন্সিল রাবারের বাক্সটির ব্যাপারে খবর পাঠায়। এরপর কনক স্কুল ছুটির পর ম্যাডামের কক্ষে আসে। কনক, এই পেন্সিল রাবারগুলো কি তোমার? ম্যাডাম, এগুলো তো আমারই পেন্সিল রাবার, তাই তো ছুটির পর আমি এখানে এলাম। এগুলো যখন তোমার, তবে এগুলো তুমি নিয়ে যাও। হারিয়ে যাওয়া পেন্সিল রাবার দেখে কনকের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। আমি যদি আমার পেন্সিল আর রাবার পেয়েই যাই, তবে আমি 3টে নিব কেন? আমি বরং 5টা রাবার আর 5টা পেন্সিল চাই। ম্যাডাম, এখানে তো শুধু 3টা পেন্সিল আর 3টে রাবার রয়েছে। আমার তো 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল। আমার মনে হয় ওই টুকি বাকি 2টো পেন্সিল আর রাবার রেখে দিয়েছে। পিয়ন, এক্ষুনি টুকিকে আমার কক্ষে নিয়ে এসো। টুকি, তুমি কটা পেন্সিল রাবার পেয়েছিলে? ম্যাডাম, আমি 3টি পেন্সিল আর রাবার সহ একটি বক্স পেয়েছিলাম। ম্যাডাম, ও মিথ্যে বলছে, বক্সে 5টি পেন্সিল রাবার ছিল, বাকি 2টো ও চুরি করেছে। ম্যাডাম, আমার যদি পেন্সিল রাবার রাখারই হতো তবে তো আমি সবই রেখে দিতাম, আপনাকে 3টে রাবার পেন্সিল তো দিতাম না। এটা তো টুকি একদম ঠিক বলেছে। কনক, তোমার 5টা পেন্সিল আর 5টা রাবার হারিয়েছিল, আর টুকি 3টি রাবার আর 3টি পেন্সিল পেয়েছে। তার মানে এই পেন্সিল বক্স তোমার নয়। টুকি, যেহেতু এইগুলোর কোনো মালিক নেই, তাই এগুলো আমি তোমাকে উপহার দিলাম। এই শুনে তো কনক একদম চমকে যায় আর বলে, আমার পেন্সিল রাবার আমি ওকে দিব কেন? আমার তো ওই 3টে রাবার আর 3টে পেন্সিলই ছিল। কনক, তার মানে তুমি এতক্ষণ মিথ্যে বলেছিলে? না মানে হ্যাঁ ম্যাডাম। এটা তুমি একদম অন্যায় করেছো। তুমি জানো না, মিথ্যে বলা মহাপাপ, আর একটা মিথ্যের কারণে হাজারটা অন্যায় কাজে যুক্ত হতে হয়। মিথ্যে কখনো জীবনে ভালো কিছু বয়ে আনে না। তুমি মিথ্যে বলে খুব বড় অন্যায় করেছো। আমি আজকেই তোমার মাকে ডেকে তোমাকে স্কুল থেকে বের করে দিব। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। আমার মা এসব জানলে আমাকে খুব বকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজ থেকে আর মিথ্যে বলবো না, মনোযোগী হয়ে পড়াশোনা করব। এসব শুনে ইগলি কনককে ক্ষমা করে দেয়, আর কনকও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সে আর কখনো মিথ্যে বলতো না, মনোযোগ দিয়ে পড়াশোনা করত। এই দেখো মা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছিস রে মা? হে কি, তোর পায়ে ব্যান্ডেজ কেন? তেমন কিছু না মা, আমার দোষের কারণে আমার পা কেটে গেছে। মালিকের বাড়ির একটা দামি ফুলদানি ভেঙে ফেলেছিলাম, তাই মালিকের মেয়ে আমাকে ছুরি দিয়ে ঢিল মেরেছে। সেই ছুরিটা এসে আমার পায়ে লেগে। হয়েছে রে মা, হয়েছে।
আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। শোন রে মা, তোকে আর ওই বাড়িতে কাজ করতে যেতে হবে না। দরকার পড়লে তুই আর আমি মিলে ভিক্ষে করে খাবো, তবুও তোকে আর অন্যের বাড়িতে কাজ করতে দিব না। না না মা, ভিক্ষে করে সংসার চালানো থেকে কাজ করে সংসার চালানো অনেক ভালো। তাই কষ্ট হলেও আমি কাজ করব। আর ডাক্তার তো তোমাকে 3 মাস হাঁটাচলা করতে নিষেধ করেছেন। হ্যাঁ রে মা, সৃষ্টিকর্তা যে কেন আমাদেরকে এত বড় বিপদ দিয়েছেন কে জানে, যার জন্য আমার এত ছোট মেয়েটাকে অন্যের বাড়িতে কাজ করতে হচ্ছে। কেঁদো না মা, কেঁদো না। তুমি দেখবে একদিন আমাদেরও সুখ আসবে। তুমি কোনো চিন্তা করো না মা। জানিস আজ কতদিন হলো আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি। আজ আমার মেয়েটার জন্মদিন। প্রতিবারে আমি আমার মেয়েটাকে নিয়ে পৃথিবীতে ঘুরতে যেতাম আর বনের এক ছেলের বাঁশির সুর শুনিয়ে আনতাম। আমার মেয়েটা যে বাঁশির সুর শুনতে ভীষণ পছন্দ করত। আজ যে আমার মেয়েটা আমার কাছে নেই, আজ আমি কাকে নিয়ে পৃথিবীতে যাব? কাঁদিস না রে, চল আজকে তোর মেয়ের জন্মদিনে আমি তোর সাথে পৃথিবীতে যাব আর সেই ছেলের কাছে বাঁশির সুর শুনবো। এরপর 2 পরে পৃথিবীতে চলে যায় আর পৃথিবীতে গিয়ে কালো বাঁশিওয়ালাকে খুঁজতে থাকে। এ কি সখী, আর কতক্ষণ খুঁজবো বলতো? তোর সেই বাঁশিওয়ালার দেখা তো কোথাও পাচ্ছি না। আমার মনে হয় সে পেটের খিদের জন্য বাঁশি বাজিয়ে খাবার জোগাড় করতে গেছে। চল আমরা তার বাড়িতে গিয়ে অপেক্ষা করি। এরপর 2 পরি মিলে কালো বাঁশিওয়ালার বাড়িতে চলে যায় আর তার জন্য অপেক্ষা করতে থাকে। আমি জানতাম আজকের দিনে তোমার মেয়েকে নিয়ে তুমি ঠিক আমার বাঁশির সুর শুনতে আসবে। তা কোথায় কোথায় তোমার মেয়ে? ওকে তো দেখতে পাচ্ছি না। আমার মেয়েটা যে আমার কাছে নেই, ওকে যে আমি হারিয়ে ফেলেছি। গত বছরে তোমার বাঁশির সুর শুনে আমার রাজ্যে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আমার মেয়েটা আমার জাদুর মাদুর থেকে পড়ে যায়। এরপর ওকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আহারে, কেঁদো না পরিমাতা, এখন আর কেঁদে কি লাভ বলো? ঠিক বলেছো, তুমি আমাদেরকে এখন সেই বাঁশির সুরটা শোনাও যেটা তুমি আমার সখী ও তার মেয়েকে শোনাতে। ঠিক আছে, তোমরা ঘরের ভিতরে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে তোমাদেরকে বাঁশি বাজিয়ে শোনাবো। টুকি, এই টুকি, বাড়িতে আছিস? হ্যাঁ বুড়িমা, তুমি কি কিছু বলবে নাকি? হ্যাঁ রে দিদি ভাই, বলছিলাম যে আমার গাছের মিষ্টি আমগুলো একটু পেড়ে দিবি। ঘরে যে একটুও বাজার নেই, তুই যদি আমাকে মিষ্টি আমগুলো পেড়ে দিতিস তাহলে সেগুলো বাজারে বিক্রি করে একটু হলেও বাজার করতে পারতাম। ঠিক আছে ঠাম্মি, তুমি যাও, আমি তোমার পেছন পেছন যাচ্ছি। মা আবার আমাকে গাছে উঠিয়ে দেওয়ার কথা শুনতে পায় না, তাই আমি লুকিয়ে লুকিয়ে আসছি, কেমন? ঠিক আছে রে দিদি ভাই, তাহলে আমি বাড়ি চলে গেলাম, তুই বরং টুনিকে ফাঁকি দিয়ে চলে আয়। এরপরে মিনু বুড়ি টুকির বাড়ি থেকে চলে যায় আর টুকিও লুকিয়ে লুকিয়ে মিনু বুড়ির পেছন পেছন তার বাড়িতে চলে আসে আর মিনু বুড়ির আম গাছ থেকে অনেকগুলো মিষ্টি আম পেড়ে দেয়। আমি তাহলে আসি ঠাম্মি, মা হয়তো আমার জন্য চিন্তা করছে। শোন রে দিদি ভাই, এই ডালি থেকে এক ঝুড়ি মিষ্টি আম তুই বাড়িতে নিয়ে যা। এতে যদি তোর মা তোকে কিছু বলে তাহলে বলবি আমি তোকে ফ্রিতে আম দিয়েছি। এরপর টুকি এক ঝুড়ি আম নিয়ে বাড়ির দিকে চলে যায় আর যাওয়ার পথে কালুর বাঁশির সুর শুনতে পায়। আরে কালু আঙ্কেল এত সুন্দর করে বাঁশি বাজাতে পারে? মায়ের মুখে তো কথা শুনেছি কালু আঙ্কেল নাকি একদম বাঁশিওয়ালা। যাই আরেকটু কাছে গিয়ে কালু আঙ্কেলের বাঁশির সুর শুনে আসি। এরপর টুকি কালুর বাড়ির ভিতরে চলে যায় আর কালুর বাজানো বাঁশির সুর শুনতে থাকে। অন্যদিকে 2 পরী টুকিকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এই তো আমার মেয়ে। এই সখী, তুই দেখতে পাচ্ছিস আমার মেয়ে? আমার মেয়ে একা একা আমার কাছে এসেছে। আয় মা, আমার কাছে আয়।
পরি, তুমি আমাকে তোমার মেয়ে কেন বলছো? আমি তোমার মেয়ে হতে যাব কেন বলো তো? তুমি তো পরি, আর আমি এত সাধারণ একটা গরিব মায়ের সন্তান। আমার মায়ের নাম টুনি। হ্যাঁ পরি, তুমি ভুল ভাবছো। ও তোমার মেয়ের মতো দেখতে ঠিকই, কিন্তু ও তোমার মেয়ে নয়। আমি ওকে প্রথম দিন দেখে অবাক হয়ে যাই, আর তোমার মতো ভুল করে ফেলি। ও হচ্ছে আমাদের টুনির মেয়ে। টুনি ওকে এতিমখানা থেকে এনে নিজের মেয়ের মতো করে বড় করে তুলছে। তোমরা যাই বলো, আমার মন বলছে এই আমার সন্তান। মায়ের চোখ কখনো মেয়েকে চিনতে ভুল করতে পারে না। এই টুনি নিশ্চয়ই সবার থেকে কিছু লুকাচ্ছে। যেভাবেই হোক আমাকে ওই টুনির সাথে দেখা করতেই হবে। এই টুকি, তোর হাতে ওগুলো কি রে? বুড়িমার গাছের মিষ্টি আম নাকি? হ্যাঁ আঙ্কেল, তুমি খাবে? এই নাও, এই মিষ্টি আম দুটো খেয়ে নাও। আমি তাহলে আজ আসি, মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এরপর টুকি বাড়িতে চলে যায়। এদিকে দুই পরীও টুকির পেছন পেছন টুনির বাড়িতে চলে আসে আর জানালার পাশে গিয়ে লুকিয়ে পড়ে। কোথায় গিয়েছিলি রে মা? কতক্ষণ থেকে তোকে ডাকছি। মানে আমি বুড়িমার বাড়িতে গিয়েছিলাম মা, আর বুড়িমা আমাকে এক ঝুড়ি আম দিয়েছে। তুমি মিষ্টি আমগুলো খেয়ে নাও, আমি তোমাকে ওষুধ খাইয়ে দিয়ে কাছে যাব। ভাগ্য করে এক পরিকন্যাকে কুড়িয়ে পেয়েছিলাম, আর যবে থেকে একে পেয়েছি তখন থেকে শুয়ে বসে খেতে পাচ্ছি। শুনতে পেয়েছিস সখী? এই টুনির কথা শুনতে পেয়েছিস? আমি ঠিক জানতাম এই টুকি আমার পরিকন্যা। শয়তান টুনি, তোর এত বড় সাহস! তুই আমার এইটুকু মেয়েকে দিয়ে কাজ করিয়ে শুয়ে বসে খাচ্ছিস? তবে দেখ আমি তোর কি অবস্থা করি। পরিমাতা টুনির উপর অনেক রেগে যায়, আর টুনির সামনে থাকা মিষ্টি আমি সত্যি কথা বলার জাদু করে দেয়। এদিকে সেই মিষ্টি আম টুনি অনেক মজা করে খেতে থাকে। আর কিছুক্ষণ পর টুকি এক গ্লাস পানি ও ওষুধ নিয়ে আসে আর বলে, এ না মা, তোমার ওষুধ। এবার তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও দেখি। না না, আমি ওষুধ খেতে পারবো না। তাছাড়া আমি তো অসুস্থ নই যে আমাকে ওষুধ খেতে হবে। এসব তুমি কি বলছো মা? ডাক্তার আঙ্কেল তো তোমাকে 3 মাস রেস্ট নিতে বলেছে, কারণ তোমার নাকি হার্টের সমস্যা হয়েছে। দূর দূর, ওই ডাক্তারকে তো আমি মিথ্যে কথা বলতে বলেছিলাম, যাতে তোর কাজ করা টাকা দিয়ে আমি সুখে শান্তিতে দিন কাটাতে পারি। আর তুই আমার অসুখের কথা শুনে আমার অনেক বেশি সেবা যত্ন করিস। হে কি, আমি টুকিকে সব সত্যি কথা কেন বলছি? কিছুই তো বুঝতে পারছি না। এসব তুমি কি করলে মা? কেন করলে? নিজের মা হয়ে তুমি আমাকে এইভাবে কষ্ট করাতে পারলে? বলো মা, বলো। মা? কে তোর মা? আমি তোর মা নই। তোকে আমি 1 বছর আগে কুড়িয়ে পেয়েছিলাম। তুই তো কোনো এক পরীর মেয়ে, আর আমি তোকে কুড়িয়ে পেয়ে অনেক খুশি হয়েছিলাম। এসব তুমি কি বলছো মা? আমি পরিকন্যা, কিন্তু আমার তো পরীদের মতো ডানা নেই। আমার ডানা কোথায় বলো, আমাকে বলো। আয়, আমার সাথে আয়। এরপর টুনি টুকিকে নিয়ে একটা পুরনো কুঠিরে চলে যায়। আর সেই ঘরের ভিতরে গিয়ে দেখে পরীদের পাখা। এই সেই পাখা যেটা আমি একটা ছুরি দিয়ে কেটে তোর থেকে ছিনিয়ে নিয়েছিলাম, আর এর জন্য আমাকে তান্ত্রিকের জাদুর ছুরি ব্যবহার করতে হয়েছিল। ওই জাদুর ছুরি দিয়ে পাখাটা কেটেছিলাম, এজন্য তুই সব স্মৃতিশক্তি ভুলে গিয়েছিস আর আমাকে মা ভাবতে শুরু করে দিয়েছিস। তবে আর না, তুই আমার মেয়েকে তোর কাছে রেখে কষ্ট দিতে পারবি না। শোন রে মা, তুই ওই পাখাটা হাতে নে, আমি আমার জাদু শক্তি দিয়ে তোর শরীরে পাখাটা লাগিয়ে দিচ্ছি। এরপর টুকি যেই না পাখাটা হাতে নেয়, আর পরিমাতা জাদু করে টুকিকে তার পাখা লাগিয়ে দেয়। আর পাখা লাগানোর সাথে সাথেই টুকির আগে সব স্মৃতি ফিরে আসে, আর সে বলতে থাকে, মা, আমরা পৃথিবীতে কেন এসেছি? আজকে আমার জন্মদিন, এজন্য আমরা বাসে সুর শুনতে এসেছি, তাই না? এই তো আমার মেয়ের স্মৃতিশক্তি ফিরে এসেছে। চল রে মা, আমরা আর কখনো পৃথিবীতে আসবো না।
আমি তোকে আর হারাতে চাই না। এরপর দুই পরী ও তার কন্যা পরীরাজ্যে চলে যায়। এদিকে টুনি বলতে থাকে, বলে দিলাম, সব সত্যি কথা বলে দিলাম, কিন্তু এটা কি করে সম্ভব? তবে কি ওই মিষ্টি আম খাওয়ার ফলে এমনটা হয়েছে? হায় 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 রে, আমার আর শুয়ে বসে খাওয়া হলো না রে, হলো না। কবুতর, ওই দেখ, একটা বৃদ্ধা পুটলি হাতে নিয়ে গাছের নিচে এসে বসে পড়লো। মনে হয় বৃদ্ধা পুটলিতে করে টাকা পয়সা নিয়ে কোথাও যাচ্ছে। চল, আমরা বৃদ্ধার সব টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে আসি। কিন্তু কিভাবে চুরি করব দাদা? বৃদ্ধার হাতেই তো পুটলিটা আছে। আরে, হাতে আছে তো কি হয়েছে, চলে বলে কৌশলে ওই পুটলিটা চুরি করব। তুই শুধু আমার সাথে চল। বুড়িমা, এত বড় পুটলি হাতে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো বাবা, পাশের বনে আমার মেয়ের বাড়িতে যাচ্ছি। ও তাই নাকি? তুমি এত ওজনের পুটলি নিয়ে এত দূরের পথ কি করে যাবে? আমরাও পাশের বনের দিকে যাচ্ছি, তাই বলি কি, তোমার ওই পুটলিটা আমাদের হাতে দিলে তোমাকে পৌঁছে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যাও, তোমরা উড়তে থাকো, আমি তোমাদের পেছন পেছন উড়ে যাচ্ছি। জোরে জোরে উঠতে থাক, বৃদ্ধাকে অনেক পেছনে ফেলে আমরা পুটলি নিয়ে লুকিয়ে পড়বো। এরপর কবুতর আর কালু জোরে জোরে উঠতে থাকে, আর উঠতে উঠতে তারা মিনুকে পেছনে ফেলে অনেক দূরে চলে আসে এবং দুজনে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কালু দাদা, বৃদ্ধা মনে করেছে সত্যি আমরা তার পুটলিটা পাশের বনে পৌঁছে দিব, কিন্তু আমরা যে কেন পুটলি নিয়েছি সেটা তো বৃদ্ধা জানে না। হ্যাঁ, ঠিক বলেছিস। এখন পুটলি খুলে টাকা পয়সাগুলো নিয়ে পুটলিটা এখানেই ফেলে চলে যাব। ওই বৃদ্ধা এত গরিব, পুটলিতে 1 টাকাও নেয়নি, আর কোনো খাবারও নেয়নি। শুধু শুধু কেন যে পুটলিটা আনতে গেলাম? বৃদ্ধার কাপড়গুলো দিয়ে তো কিছুই হবে না, এটা এখানে ফেলে যাই। এই পুটলিতে তো কিছুই পেলাম না, তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেই বুদ্ধিতে কাজ করলে আমরা অনেক টাকা পাবো। কি বুদ্ধি, বল তো দেখি। তারপর কবুতর কালুকে তার বুদ্ধির সব কথা খুলে বলে, আর তারপর তারা আবারও পুটলি নিয়ে পাশের বনের উদ্দেশ্যে উড়তে থাকে। এদিকে মিনু উড়তে উড়তে পাশের বনে পৌঁছে যায়। আমি তো এই বনে পৌঁছে গেলাম, কিন্তু ওই ছেলে দুটোকে তো কোথাও দেখছি না। না জানি আমার পুটলিটা নিয়ে ওরা কোন দিকে চলে গেল। বুড়িমা, তুমি তো দেখি আমাদের মতোই উঠতে পারো, আমাদের সাথেই চলে এসেছো। কিন্তু বাবা, তোমরা তো আমার আগেই চলে এসেছো, তাহলে তোমরা কোথায় গিয়েছিলে? আসলে বুড়িমা, আমরা ভেবেছি তুমি ওই দিক দিয়ে যাবে, তাই ওই দিক দিয়ে গেছিলাম। তারপর যখন দেখলাম এইদিকে আসলে, তখন এখানে আসলাম। এই নাও তোমার পুটলি। তোমাদের অনেক ধন্যবাদ বাবা, আমার কাছে কিছু থাকলে তোমাদের উপহার দিতাম, কিন্তু এখন যে আমার কাছে দেবার মতো কিছুই নেই। উপহার দিতে হবে না বুড়িমা, যদি তোমার মেয়ের বাড়িতে আমাদের নিয়ে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে দাও, তাহলে আমরা খুশি হব। আমাদের বনে তেমন কাজ পাওয়া যায় না বলে আমরা এই বনে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে আমার সাথে চলো। এখন কোনো কাজ থাকলে অবশ্যই একটা কাজের ব্যবস্থা করে দেব। মা, তুমি কেমন আছো মা? আর তোমার সাথে এই দাদারা কে? ভালো আছি বলেই তো আজ তোকে দেখতে এলাম রে মা। এরা খুব ভালো পাখি, কাজের খোঁজে এই বনে এসেছে, তাই তোর বাড়িতে নিয়ে এলাম।
ভালো করেছেন মা। এবার জমিতে অনেক গাজর চাষ করেছি তো, তাই কাজের পাখি দরকার। আজ তো বিকেল হয়ে গেছে, কাল থেকে তোমরা কাজ শুরু করো। কাল জমি সব গাজর তুলে বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আমার সাথে এসো, আমি তোমাদের থাকার জায়গা দেখিয়ে দিচ্ছি। এরপর টোনা কালু আর কবুতরকে থাকার জায়গা দেখিয়ে দেয়, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন কালু ও কবুতর টোনার জমির গাজর তুলতে থাকে। আমরা তো এখানে এসেছি টাকা চুরি করার জন্য, কিন্তু টাকা চুরি করতে গেলে তো ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই বলি আমরা এই জমিতে গর্ত করে জমির অর্ধেক গাজর সেই গর্তে লুকিয়ে রাখবো, আর রাত হলে সব গাজরগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করব, তাহলে আর আমাদের কেউ ধরতে পারবে না। হ্যাঁ কালু দাদা, তুমি অনেক ভালো বুদ্ধি করেছো। টোনা তো বলেছে দুপুরে জমিতে আসবে, এই সুযোগে কাজটা সেরে ফেলি। এরপর কবুতর আর কালু জমির ভেতরে গর্ত করতে থাকে, আর এভাবেই সারা দিন কেটে দুপুর গড়িয়ে আসে, আর টোনা বস্তা নিয়ে জমিতে চলে আসে। মালিক, আমরা জমির সব গাজর তুলেছি। মানে এত বড় জমিতে শুধু এইটুকু গাজর হয়েছে? এ কি সর্বনাশ হয়েছে! জমিতে যা টাকা খরচ করেছি এই গাজরগুলো বিক্রি করে তো খরচের টাকাই উঠবে না, তাহলে লাভ করব কি করে? মালিক, গাজরের বুঝি ফলন কম হয়? এবার থেকে অন্য ফসল চাষ করবেন, তাহলে ভালো ফলন হবে। হ্যাঁ, তোমরা তো ঠিক বলেছো, এখন থেকে সেটাই করতে হবে। তোমরা তাহলে গাজরগুলো বস্তায় ভরে বাড়িতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে মালিক। এরপর টোনা সেখান থেকে চলে যায়। আর কালু ও কবুতর বস্তায় করে গাজরগুলো বাড়িতে নিয়ে যেতে থাকে। এভাবেই বিকেল পেরিয়ে রাত নেমে আসে। টোনা, খাবার এনেছি, বিছানা থেকে উঠে খাবারগুলো খেয়ে নাও তো দেখি। আমি এখন খাবো না টুনি, এত টাকা খরচ করে চাষ করলাম কিন্তু 1 টাকা লাভ করতে পারলাম না, এই চিন্তায় আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কাজের ছেলে দুটোকে খাবার দিয়ে এসো, যাও। টোনা, শান্ত হও, এই মৌসুমে ফলন কম হয়েছে, পরের মৌসুমে ঠিক ফলন বেশি হবে। দেখো তুমি আরো বিশ্রাম করো, আমি ওদের খাবার দিয়ে আসছি। কবুতর, আমরা জমির মাঝে গর্তে যে গাজর লুকিয়ে রেখেছি সেগুলো বিক্রি করলে কত টাকা পাবো বলতে পারিস? হয়তো 5,000 টাকা হবে। বাজারে তো গাজরের দাম এখন অনেক বেশি, সবাই ঘুমিয়ে গেলেই গাজরগুলো বাজারে নিয়ে যাব। কালু আর কবুতর এভাবে কথা বলছিল, আর তখনই টুনি তাদের খাবার দিতে এসে বাইরে থেকে সব কথা শুনে ফেলে, আর সে খাবার না দিয়ে সেখান থেকে চলে আসে। টোনা, সর্বনাশ হয়েছে টোনা। আবার নতুন করে কি সর্বনাশ হলো টুনি? তখন টুনি টোনাকে সব কথা খুলে বলে। কে বলছিস এসব মা টুনি? ওই শয়তান পাখিদের কাজের ব্যবস্থা করতে এখানে নিয়ে আসলাম, আর ওরা কিনা আমার মেয়ের জমির ফসল চুরি করছে। ওদের তো উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আগে গাজরগুলো বাড়িতে নিয়ে আসি, তারপর ওই চোরদের শায়েস্তা করব। বাবা, আমার মেয়ে টুনি 2 লক্ষ টাকা বট গাছের কাছে মাটির নিচে লুকিয়ে রেখেছে আমাকে দেবে বলে, কিন্তু দিনের বেলা টাকা আনলে সবাই দেখবে, আর রাতের বেলা ওই বট গাছের কাছে যেতে ভয় পাই। তাই বলি, তোমরা কি টাকাগুলো এনে দিতে পারবে? কেন পারবো না বুড়িমা, আমরা এক্ষুনি এনে দিচ্ছি। চল কবুতর। আমাদের বয়েই গেছে ওদের টাকাগুলো এনে দিতে। আমরা তো টাকাগুলো নিয়ে বন ছেড়ে চলে যাব। আ আ আ আ আ 2 লক্ষ টাকা কম নাকি?
কিন্তু গাজরগুলোর কি হবে দাদা? কি হয় হবে, মাত্র 5,000 টাকার জন্য 2 লক্ষ টাকা ছাড়বো নাকি? এসব বলতে বলতে কালু ও কবুতর বটগাছের কাছে যায়। আর সেখানে যেতেই তাদের সামনে দুটো ফাঁসির রশি চলে আসে। কালু দাদা, ও আমাদের সামনে ফাঁসির রশি কি করে এলো? গাজরের ওপর তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি ফাঁসির রশি পাঠিয়ে দিয়েছি। আমি হলাম এই বনের ভালো ভূত। যারা কারো অন্যায় করে তাদের আমি এই বট গাছের সাথে ফাঁসি দিয়ে মেরে ফেলি। মানে ভূত ভূত দাদা, আমরা আমরা কানে কানে ধরে বলছি, আর কোনোদিন কারো অন্যায় চুরি ডাকাতি কিছুই করব না। শুধু এবারের মতো আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। কথাটা যেন মনে থাকে। আর তোরা এক্ষুনি এই বন ছেড়ে চলে যা বলছি। এরপর কালু আর কবুতর সেখানে এক মুহূর্ত দেরি না করে ভয়ে কাঁপতে কাঁপতে বন ছেড়ে চলে যায়। আর টোনা ও টুনি বটগাছের পেছন থেকে বেরিয়ে আসে। শয়তান চোরের এবার উচিত শিক্ষা হয়েছে। আই কালু, তুমি এখনো শুয়ে আছো? আমি যে তোমাকে একটা খুশির খবর দিতে এলাম। গিন্নি, তুমি আবার সকাল সকাল কি খুশির খবর নিয়ে এলে শুনি? কালু, আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে শুনি শুকনো মরিচের নাকি অনেক দাম। তাই আমি ভাবছিলাম তুমি যদি শুকনো মরিচ বিক্রি করো তবে আমাদের অনেক লাভ হবে। আরে গিন্নি, তুমি কথাটা তো মন্দ বলনি। তাহলে আমাকে এক্ষুনি শুকনো মরিচ কিনতে যেতে হবে। তবে তুমি যে বললে শুকনো মরিচের অনেক দাম, আমাদের মরিচ কিনে বিক্রি করে কি পোষাবে? কালু, তুমি আসলে একটা বোকা, তাই তো এমন বোকা বোকা কথা বলছো। হ্যাঁ, আমি কি বলি মন দিয়ে শোনো। তুমি এখন শহরে যাবে, আর শহর থেকে কম দামে শুকনো মরিচ কিনে আনবে, বুঝেছো? ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি শহরে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এরপর কালু কাক শহরে যায় শুকনো মরিচ কিনতে, আর শহর থেকে শুকনো মরিচ কিনে এনে বনে বিক্রি করতে বেরিয়ে পড়ে। মরিচ নিয়ে যাও, মরিচ, লাল লাল শুকনো মরিচ। 1 কেজি শুকনো মরিচ 200 টাকা। নিয়ে যাও, নিয়ে যাও দাদা দিদিরা, নিয়ে যাও। আরে কালু, তুই শুকনো মরিচ নিয়ে এসেছিস? আজকাল তো বনে শুকনো মরিচ দেখাই যায় না। শুকনো মরিচের যে দাম, তা 1 কেজি শুকনো মরিচ তুই কত করে বিক্রি করছিস? ইগল দাদা, আমি তো 1 কেজি শুকনো মরিচ 200 টাকা করে বিক্রি করছি। ও আচ্ছা, তাহলে আমাকে তুই 1 কেজি শুকনো মরিচ দে। দাম হলে আর কি করা যাবে, মরিচ কিনে তো খেতেই হবে, না হলে যে তরকারি একদম মুখেই দেওয়া যাবে না। এরপর ঈগল শুকনো মরিচ নিয়ে সেখান থেকে চলে যায়, আর কালু কাক শুকনো মরিচ বিক্রি করতে থাকে। আর দেখতে দেখতে কালু কাকের সব শুকনো মরিচ বিক্রি হয়ে যায়। কাকুলি, এই দেখো, আমি শুকনো মরিচ বিক্রি করে কতগুলো টাকা নিয়ে এসেছি। ও মা, কালু, তুমি এতগুলো টাকা একদিনে আয় করেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এভাবে যদি চলতে থাকে তবে তো আমরা 2 দিনের মধ্যেই ধনী পাখি হয়ে যাব। আমার তো এই কথা ভেবেই অনেক আনন্দ হচ্ছে গো। কাকুলি, তুমি চিন্তা করো না, দেখো আমরা খুব তাড়াতাড়ি ধনী পাখি হব। আমাদের মতো ধনী পাখি এ বনে আর কেউ থাকবে না। তাই যেন হয় কালু, তাই যেন হয়। এভাবে সেই দিন কেটে যায়, আর কালু কাক রোজ শহর থেকে শুকনো মরিচ কিনে এনে বাজারে বিক্রি করে। এভাবেই কালু কাকের দিন বেশ ভালো কাটতে থাকে। কতদিন থেকে মাংস খাই না, তুমি আজ ঝাল ঝাল করে মাংস রান্না করে আমাকে দাও। আমার যে মাংস ভাত খেতে খুব ইচ্ছে করছে মা। মা টুকি, তুই মাংস ভাত খাবি? কিন্তু মাংস কেনার মতো সামর্থ্য যে আমার নেই রে মা। তুই তো জানিস তোর বাবার নেই। আমি কত কষ্ট করে তোকে বড় করছি, তবে তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখতে চাই না। তুই যখন মাংস ভাত খেতে চেয়েছিস, তবে আমি চেষ্টা করব তোকে মাংস ভাত খাওয়ানোর জন্য। সত্যি বলছো তুমি? আমাকে মাংস ভাত খাওয়াবে? কি মজা, কি মজা। হ্যাঁ রে মা,
আমি সত্যি বলছি, এবার আমি বনে গিয়ে দেখি কোনো কাঠ পাই কিনা। এ কথা বলে টুনি কুড়াল নিয়ে বনে যায় কাঠ কাটতে। আর অনেক খোঁজার পরে টুনি একটা গাছ দেখতে পায়। এই গাছটা বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে টুকির জন্য একটু মাংস নিয়ে যাব। কতদিন থেকে মেয়েটা মাংস খেতে চায়, কিন্তু অভাবের কারণে মেয়েটাকে মাংস খাওয়াতে পারি না। তবুও মেয়েটা মুখ বুজে সবটা মেনে নেয়। সত্যি এমন একটা মেয়ে পেয়ে আমি অনেক গর্বিত। এরপর টুনি কাঠ নিয়ে বাজারে যায় আর কাঠ বিক্রি করে টুনি টুকির জন্য মাংস কিনে নেয়। মা টুকি, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো মা? কি তুমি আমার জন্য মাংস নিয়ে এসেছো? কি মজা, কি মজা! আমি আজ মাংস দিয়ে মজা করে ভাত খাবো। মা, তুমি তাড়াতাড়ি আমার জন্য মাংস রান্না করে নিয়ে এসো। আমি যে আর অপেক্ষা করতে পারছি না মা। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। এই রে, ঘরে যে শুকনো মরিচ নেই তা তো আমার মনেই ছিল না। এখন আমি শুকনো মরিচ ছাড়া রান্না করব কি করে? আমার হাতে তো আর কোনো টাকা নেই। এখন আমি শুকনো মরিচ কিনবো কি করে? না, দেখি সুখীর ঘরে কোনো শুকনো মরিচ পাই কিনা। সুখী, ঘরে আছিস? একটু বাইরে আয় তো। কি হয়েছে টুনি? এই বিকেল বেলা তুই আমাকে ডাকছিস কেন? সুখী, আমার মেয়েটার জন্য আজ একটু মাংস রান্না করব, কিন্তু ঘরে কোনো শুকনো মরিচ নেই। তুই আমাকে কয়েকটা শুকনো মরিচ দিতে পারবি? টুনি, তুই এসব কি বলছিস? তুই জানিস শুকনো মরিচের দাম কত? 1 কেজি শুকনো মরিচ 200 টাকা। আর তুই কিনা এসেছিস মরিচ চাইতে? না না বাবা, আমি তোকে মরিচ দিতে পারবো না। তুই এখন আসতে পারিস। কাকুলি দিদি, তুমি আমাকে কয়েকটা শুকনো মরিচ ধার দিতে পারবে? না না, আমি তোকে শুকনো মরিচ দিতে পারবো না। এ কথা বলে কাকুলি টুনির মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় আর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। হে সৃষ্টিকর্তা, হে তোমার কেমন লীলা! আমি আমার মেয়েটাকে সামান্য শুকনো মরিচের জন্য মাংস রান্না করে দিতে পারবো না। বাবা মরা মেয়ে আমার একটু মাংস খেতে চেয়েছে, আমি সেটুকু মেয়েটাকে খাওয়াতে পারবো না। তুমি আমাকে কেন এত গরিব বানালে? কেন? টুনি মনের দুঃখে কাঁদতে থাকে। তখন নদী থেকে একটা জলপরি টুনিকে বলতে থাকে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো। কে কে তুমি? আমি জলপরি, আমি এই নদীতেই থাকি। এবার বলো তো, তুমি কাঁদছো কেন? কিসের এত দুঃখ তোমার? তুমি শুনবে আমার কিসের এত দুঃখ? শোনো তবে। এরপর টুনি জলপরীকে সব কথা খুলে বলে আর সব শুনে জলপরী বলতে থাকে, আহারে, তোমার সত্যি অনেক দুঃখ। তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগছে। তবে তুমি কোনো চিন্তা করো না, তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আমার দুঃখের দিন কি করে শেষ হবে জলপরি? আমার যে কপালটাই পোড়া, আমি যেদিকেই যাই সেদিকেই যে পুড়ে যাই। তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। তোমার আর কোনো দুঃখ থাকবে না। আমি তোমাকে কিছু মরিচের বীজ দিচ্ছি, তুমি বীজগুলো তোমার উঠোনে ছিটিয়ে দিও। এই নাও, এই বীজগুলো তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। এবার তুমি বাড়ি ফিরে যাও। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। এরপর টুনি বাড়িতে চলে যায় আর তার উঠোনে মরিচের বীজগুলো ছিটিয়ে দেয়। আর টুনি বীজগুলো ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মরিচের চারা বের হয় আর চারা গাছে অনেকগুলো শুকনো মরিচ ধরে। এ কি করে সম্ভব? আমি তো বীজগুলো এক্ষুনি ছিটিয়ে দিলাম, তাহলে এক্ষুনি চারা গাছ বের হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি জলপরি এই জন্যই বলেছিল এই মরিচের বীজগুলো আমার ভাগ্য পরিবর্তন করে দিবে? তাই হবে হয়তো। যাক বাবা, ভালোই হয়েছে। এখন আগে কয়েকটা শুকনো মরিচ নিয়ে টুকিকে মাংস রান্না করে দেই, তারপর অন্য কিছু ভাবা যাবে। এর
এরপর টুনি মরিচের গাছ থেকে কয়েকটা মরিচ নিয়ে গিয়ে টুকিকে মাংস রান্না করে দেয়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি তার গাছের শুকনো মরিচ বিক্রি করে সুখে দিন কাটাতে শুরু করে। আর তা দেখে কাকলি কালু কাক বলতে থাকে, কালু, তুমি জানো টুনি শুকনো মরিচ বিক্রি করে করে দিন দিন ধনী হয়ে যাচ্ছে। শুনেছি টুনির বাড়িতে অনেক মরিচ গাছ আছে। কি, টুনির বাড়িতে মরিচ গাছ আছে? আর আমি কষ্ট করে শহর থেকে মরিচ নিয়ে আসি না? আজ থেকে তাহলে টুনির গাছ থেকে মরিচ চুরি করে নিয়ে আসবো। এভাবেই রাত হয়ে আসে। আর কালু কাক টুনির বাড়িতে যায় মরিচ চুরি করতে। আর কালু কাক যেই না মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়তে যায়, ঠিক তখনই মরিচ গাছ কালুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর কালু কাক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর টুনি মরিচ বিক্রি করে অনেক ধনী পাখি হয়ে যায়।